আমি বেলুড় মঠে জয়েন করেছি তখন 2005 সাল, আর সন্ন্যাস হয়েছে 2015-তে। তো এই কয় বছরের মধ্যে অনেক পুরনো সাধুদের পেয়েছি আরোগ্য ভবনে। তো যেই সব মহারাজদের আমি অনেক সঙ্গ করেছি, প্রাচীন সাধুদের, তাদের মধ্যে কিছু কিছু মহারাজদের ছবিও তোলা আছে। আমি নিজে ছবি তুলে রেখেছি তাদেরকে। যাই হোক, একটা ব্যবস্থা করেছিলাম, তাদের ছবি তুলে আমি সেগুলো নিজের কাছে রেখে দিয়েছি পার্সোনাল। তো যেই সব মহারাজদের সঙ্গে বেশি সঙ্গ করেছি, তাদের সময় বেশি পেয়েছি তাদের কাছ থেকে, সেই সব মহারাজদের কথাই আপনাদেরকে বলবো। আমি কি করতাম, রবিবার করে আমাদের একটু ছুটি থাকতো। রবিবারের দিনটা আমাদের একটু সানডে ক্লিনিং বলে কিছু থাকতো, জামা কাপড় ধোয়া, ঘরটর পরিষ্কার করা, এইসব করে টোরে আমরা অনেকটা সময় পেতাম। তো তখন ব্রহ্মচারী অবস্থায় সেই সময় যেতাম ওই আরোগ্য ভবনে। ফাঁকা টাইমটা আমি চলে যেতাম। কোনো দিন দুপুরবেলা খাওয়ার আগে যেতাম, কোনো দিন বিকেলের দিকে যেতাম। গিয়ে সেই মহারাজদের ঘরে ঘরে যেতাম, গিয়ে তাদের সঙ্গে একটু কথা বলতাম। প্রথমে তাদের প্রণাম করে নিতাম, গিয়ে তাদের সঙ্গে বসে, কখনো চেয়ারে বসে, কখনো নিচে বসে তাদের সঙ্গে কথা বলতাম। আর আমি একটু তাদের সেবা করতাম। কেমন সেবা করতাম জানেন? বয়স্ক মহারাজ তো, ধরুন কারো পায়ে ব্যথা, তো দেখছি মহারাজ বেরোতে পারছেন না, হাঁটতে পারছেন না, ব্যথায় বসে আছেন। তো সেই মহারাজের ওই ব্যথার জায়গায় একটু মলম লাগিয়ে দিলাম, একটু মালিশ করে দিলাম পা। কোনো মহারাজের দেখতাম গিয়ে টেবিলটা খুব নোংরা হয়ে আছে, টেবিলটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দিলাম। কোনো মহারাজের দেখতাম চেয়ারে বসে আছেন, বিছানাটার খুব অবস্থা খারাপ, বিছানাটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিলাম, ইয়ে করে, যাতে মহারাজের কোনো অসুবিধা না হয়। ওইভাবে একটু আমার যতটুকু আমার পক্ষে সম্ভব করে দিতাম। তো এইভাবে মহারাজদের কাছ থেকে খুব স্নেহ ভালোবাসা পেয়েছি। এমনও গেছে দিন, আমাদের বেলুড় মঠে তিথি পুজোর দিনগুলো না খুব ভালো করে পালন করা হয়, ঠাকুরের সন্তানদের তিথি পুজো। তো দেখতাম ওই তিথি পুজোর দিনে প্রণাম করতে যেতাম, সব মহারাজদের প্রণাম করার নিয়ম। তো তখন দেখতাম ওই মহারাজরা টেবিলের উপরে আলাদা করে কিছু রেখে দিয়েছে। তো আমি প্রণাম করার পর বলতো, দেখো তোমার জন্য একটা কিছু রাখা আছে, ওটা খেয়ে নাও। দেখতাম একটা ভালো মিষ্টি, হ্যাঁ, কিংবা একটা ভালো কোনো খাবার বা একটা ফল কিছু রেখে দিয়েছেন আলাদা করে, যাব তো আমাকে দেবে, সেই জন্য রেখে দিয়েছে। তো এই যে ভালোবাসাগুলো, এগুলো তাদের কাছে গেছি বলেই পেয়েছি। তো সেই রকম একজন মহারাজ, পরপর বলবো, একজন মহারাজকে পেয়েছিলাম। তিনি ছিলেন মনোরঞ্জন মহারাজ। মনোরঞ্জন মহারাজ বলেই তিনি পরিচিত। সেই মহারাজ ছিলেন রাঁচিতে, আমাদের মোরাবাদিতে যে আশ্রম আছে, সেই আশ্রমের একটা গীতাসুল বলে একটা জায়গা আছে, সেইখানে একটা ছোট মতন সাধুদের থাকার জায়গা আছে। সেটা এগ্রিকালচার, কৃষি কাজের জন্য সেই জায়গাটা, সেইখানে মহারাজ থাকতেন। তো সেই মহারাজের কাছে আমি শুনেছি উনি খুব সাধন ভজন করতেন। তিনি দুবার শ্রী মায়ের দেখা পেয়েছেন, মাকে দেখেছেন দুবার, তার দর্শন হয়েছে। সেই মহারাজকে দেখতাম, অদ্ভুত তার জীবন। তিনি সন্ধ্যা সময় ঘরে ঢুকে যেতেন, ঠিক সন্ধ্যা লাগলো মায়ের কাছে বসে থাকতেন। আরোগ্য ভবনে ঢুকেই দেখেছেন মায়ের বড় ছবিটা, ওইখানে চেয়ারে তিনি বিকেলবেলা বসতেন। বিকেলবেলা 4টের পরে ঘর থেকে বেরোতেন, একটু হাঁটাহাঁটি করতেন, করে প্রতিদিন মায়ের কাছে বসে থাকতেন, মায়ের দিকে তাকিয়ে। ভক্তরা আসতো, একটু কথা টথা বললেন। ঠিক সন্ধ্যা লাগলো, যখন সন্ধ্যা আরতি শুরু হলো, উনি ঘরে চলে গেলেন। গিয়েই উনি জপে বসে পড়তেন, রাত ভোর জপ করতেন, করে তারপরে তিনি ঘুমাতেন। অনেক দিন মঙ্গল আরতি পর্যন্ত তিনি জপ করে কাটিয়ে দিতেন। মঙ্গল আরতির পরে ঘুমাতেন। ঘুমিয়ে আছেন, সকালবেলা
ঘুমের থেকে উঠলেন, উঠে স্নান টান করলেন, খাওয়া দাওয়া করলেন, করে একটু বসলেন, বসে হয়তো একটু পড়াশোনা করলেন, কিংবা আবার জপে বসলেন, জপ টপ করে আবার হাঁটতে বেরোলেন। মানে জপ ধ্যানের মধ্যেই ডুবে থাকতেন। যে পড়াশোনা যে বেশি করতেন তা না, ভক্তদের সঙ্গে বেশি কথা বলতেন, কোনো সাধু ব্রহ্মচারীর সঙ্গে বেশি কথা বলতেন তা না, কিন্তু ওনার মনের ভাবটাই ছিল ওই জপ ধ্যানের প্রতি। আর মায়ের উপর ভীষণ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ছিল, মাতৃগত প্রাণ ছিলেন একদম। এই মহারাজকে আমি দেখেছি যে সত্যি যে মায়ের কৃপা পেলে, আমি যখন দেখেছি ওনাকে, তখন ওনার বয়স প্রায় 8-এর ঘরে হবে, 8-এর ঘরে। ওই বয়সের একটা মানুষ যে এতক্ষণ জপ ধ্যান করছেন, সত্যি অবাক লাগে যে কতটা অভ্যাস না থাকলে এটা সম্ভব। সারা রাত জপ ধ্যান করে কাটাতেন। এই ছিলেন মনোরঞ্জন মহারাজ। খুব স্নেহ পেয়েছি সেই মহারাজের। এরপরে আর একজন মহারাজের কথা বলবো। তিনি ছিলেন বড় উপেন মহারাজ। উপেন মহারাজ দুজন থাকতেন সেই সময়, একজন ছোট উপেন মহারাজ, একজন বড় উপেন মহারাজ। বড় উপেন মহারাজ তিনি ছিলেন মহাপুরুষ মহারাজের শিষ্য। সেই মহারাজ সব সময় হাসি খুশি, এত সুন্দর কথা বলতেন, অনেক পুরনো দিনের স্মৃতি কথা বলতেন। তো সেই মহারাজের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, উনি একবার ভিক্ষা করতে গিয়েছিলেন। তো মজার ঘটনা। তো ভিক্ষা করতে গিয়ে তিনি তখন ইয়েতে ছিলেন, ওই তপস্যার জন্য গিয়েছিলেন আমাদের উত্তর কাশীতে বা হরিদ্বারে, এরকম একটা কোথাও হবে। তো সেখান থেকে তিনি ভিক্ষা করতে গেছেন। তো সেই ভিক্ষায় এক বাড়িতে গেছেন। সেখানে গিয়ে তিনি দেখছেন যে সেখানে বারান্দায় বা বাড়ির এক সাইডে বসে বসে সেই বাড়ির যে মহিলা, তিনি রুটি করছেন, গরম গরম রুটি হচ্ছে। ভিক্ষা করতে গেছেন, তা বলছেন যে বাড়ির থেকে বলেছে যে না, এই সময় ভিক্ষা দেয়া যাবে না, বাড়িতে কেউ নেই। তো এখন মহারাজের রুটি খেতে ইচ্ছে হয়েছে, গরম গরম রুটি। তো এখন যে বলে দিয়েছে ভিক্ষা দেবে না, আর মহারাজ কি করবেন? সেই সময় দেখুন ঘরের থেকে একটা বাচ্চা ছেলে এসে বেরিয়ে এসেছে। এসে ও মহারাজকে দেখেছে। মহারাজ ওখানে গিয়ে বলেছেন যে কথা, আর ওর মা যেটা বলেছে সেটাও বাচ্চাটা শুনেছে। বাচ্চাটা গেছে ওর মায়ের কাছে, গিয়ে বলছে যে মা, ইয়ে এসেছেন, সাধু বাবা এসেছেন, ওনাকে কিছু দেবে না? তখন ইয়ে বলছে যে, মা বলছে যে না না, এখন কি করে দেব, এখন আমি কাজ করছি। ও ঠিক আছে, ওনাকে অন্য দিন দেবো। তখন বলছে যে না, এই তুমি যে রুটি ভাজছো, এই রুটি দিয়ে দিই না, ওনাকে দিয়ে আসি। তো তখন মহারাজ তখন অলরেডি গেট থেকে বেরিয়ে যাচ্ছেন, মহারাজ শুনছেন, কিন্তু যেহেতু না করে দিয়েছেন আর কেন দাঁড়াবেন। সেই বাচ্চাটা কিন্তু ওর মার কাছ থেকে দুটো রুটি এনে দৌড়ে এসে মহারাজকে দিয়ে গেল। বুঝতে পেরেছেন? দৌড়ে এসে দিয়ে গেল। মহারাজ ওটা পেয়ে বাচ্চাটাকে আশীর্বাদ করে দিলেন। তো মহারাজ আমাকে বলছিলেন যে দেখো, ওই ফুলকো ফুলকো গরম গরম রুটি দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু দেখো ঠাকুর সেই ইচ্ছা। তো এই ঘটনা, এরকম মজার মজার ঘটনা উনি বলতেন ওনার জীবনের। তারপরে সেই মহারাজ, তার কাছে যখন গিয়েছিলাম, তো তিনি আমাকে বলতেন যে দেখো, আমার গুরুদেব হলো স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। রঙ্গনাথানন্দজি মহারাজ ওই উপেন মহারাজকে খুব ভালোবাসতেন, কারণ মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন। তো উপেন মহারাজকে মাঝে মাঝে রঙ্গনাথানন্দজি মহারাজ ডেকে পাঠাতেন, কথা বলতেন। আবার মহারাজেরও একটা অভ্যাস ছিল, রঙ্গনাথানন্দজি মহারাজ যখনই বাইরের থেকে বেলুড় মঠে আসতেন, এসে উনি সব মন্দিরে প্রণাম করে আরোগ্য ভবনে চলে যেতেন, গিয়ে বয়স্ক মহারাজদের প্রণাম করে আসতেন, উপেন মহারাজের সঙ্গে দেখা করতেন, গুরু ভাই। তো দুজনের খুব মিল ছিল। তো সেই সূত্রে আমারও খুব ভালো লেগেছে, যেহেতু আমার গুরুদেব রঙ্গনাথানন্দজি। তো সেই ক্ষেত্রে উপেন মহারাজের সঙ্গে একটা খুব ভালো ভাব সম্পর্ক ছিল। মহারাজের কাছে গেলেই খুব আশীর্বাদ করতেন,
উনি অনেক পুরনো দিনের কথা বলতেন, এরকম ছিল। কিন্তু একটা মজার ব্যাপার হলো, ওনার বয়স তখন 90-এর উপরে। আমি যখন ওনাকে দেখেছি সেই সময় উনি চশমা ছাড়াই দেখতেন, এবং চশমা ছাড়া পেপারও পড়তেন। দেখুন, এরকম দেখেছি মহারাজের। আমি বলতাম, মহারাজ আপনার অসুবিধা হয় না? বলছে না, অসুবিধা হয় না। আর কথা বলতে, মানে মজার মজার কথা বলতে, হাসি খুশি কথা বলতে খুব ভালোবাসতেন। এমনকি আমি দেখেছি ওনার কাছে যে ভক্তরা আসতেন তাদেরও মন হাসি খুশি আনন্দে ভরে যেত। ওই মহারাজের মধ্যে ঠাকুরমা মনে হয় যেন মানে অতিরিক্ত আনন্দ ভরে দিয়েছিলেন। ওই মহারাজের কাছে যখনই যেতাম আমি নিজে এটা অনুভব করেছি যে মহারাজের কাছ থেকে যখন ফিরে আসতাম মনটা আনন্দে ভরে যেত। ভক্তদের কাছ থেকেও আমি এটা শুনেছি, ভক্তরা বলতেন ওই বড় উপেন মহারাজের কাছে গেলে মন আনন্দে ভরে যায়। তাহলে দেখুন যে এই মানুষটা যে তার এই সাধন জীবনের মধ্যে দিয়ে কেমন পেয়েছেন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে দরকার, আনন্দ। মানুষ অ্যাকচুয়ালি চায় কি বলুন তো? সুখ, শান্তি আর আনন্দ। বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, জায়গা জমি, বিষয় আশয়, আপনি যেটাই চাইছেন তার পিছনে মূল কারণ কি? সুখ, শান্তি, আনন্দ। এটাই তো জীবনের কাম্য। তাহলে দেখুন মহারাজের এই আনন্দের দিকটা মহারাজের ছিল। এরপরে আরেকজন মহারাজের কথা বলবো, তিনি ছিলেন স্বামী অনন্যানন্দজি। অনন্যানন্দজি মহারাজ উনি হায়দ্রাবাদের মহন্ত ছিলেন। স্বামী রঙ্গনাথনন্দজি মহারাজ হায়দ্রাবাদের মহন্ত ছিলেন, তারপরে অনন্যানন্দজি মহারাজ হয়েছিলেন। মহারাজ রিটায়ার করে বেলুর মঠে এসেছিলেন, সেই সময় মহারাজের কাছে আমি খুব যেতাম। আর রঙ্গনাথনন্দজি মহারাজ অনন্যানন্দজিকে খুব ভালোবাসতেন। আর আমি আরও কেন যেতাম? গুরুদেবের কথা শোনার জন্য। অনন্যানন্দজির কাছে গুরুদেবের কথা শোনার জন্য যেতাম। তো মহারাজ যখন জানতে পেরেছিলেন যে আমার গুরুদেব রঙ্গনাথানন্দজি, উনি খুব স্নেহ করতেন এবং মহারাজের কথা বলতেন। আমি মহারাজকে জিজ্ঞেস করতাম যে মহারাজ একটু গুরুদেবের কথা বলুন, উনি বলতেন। আমার তখন ট্রেনিং সেন্টার হওয়ার পরে আমার পোস্টিং হয়েছে গৌহাটিতে। তো আমি যেদিন বেলুর মঠ থেকে চলে আসব তার আগের দিন গিয়েছি সব মহারাজদের প্রণাম করতে। সেই সময় অনন্যানন্দজির কাছে গিয়েছিলাম, মহারাজকে প্রণাম করলাম। করার পর মহারাজকে সব জানালাম যে মহারাজ আমি আগামীকাল চলে যাচ্ছি, আমার পোস্টিং হয়েছে গৌহাটি। মহারাজ বলেন খুব ভালো, যাও, ঠাকুরের কাজ করতে যাচ্ছ, আমাদের তো যেতেই লাগবে, খুব মন দিয়ে ঠাকুরের কাজ করবে। তো আমি মহারাজকে প্রণাম করে বললাম মহারাজ যাওয়ার আগে কিছু একটা আপনি বলুন, কিছু উপদেশ দিন, আমাকে কিছু কথা বলে দিন। মহারাজ আমার দিকে তাকালেন, তাকে একটু চুপ করে আমাকে বললেন যে দেখো, সংঘের কাজ, ঠাকুর মায়ের কাজ খুব মন দিয়ে করবে, কিন্তু তার সঙ্গে সাধন ভজনও করবে, নিত্যদিনের সাধনা যেটা করবে। এরপরেও কিছুটা সময় থাকে, সেই সময়টা বাজেভাবে খরচ করবে না, রিডিং হ্যাবিট করো, রিডিং হ্যাবিট করবে। ঠিক এই কথাটা বলেছিলেন, পড়াশোনার অভ্যাস করবে। দেখবেন দৈনন্দিন জীবনে আমরা নিত্যদিনের কর্তব্য কর্ম করার পরেও অনেকটা সময় আমাদের বিনা কাজে, বিনা প্রয়োজনে, বিনা কথায় নষ্ট হয়ে যায়। এই সময় যাতে নষ্ট না করা হয়, কেননা সময় খুব মূল্যবান, এই উপদেশটাই মহারাজ দিয়েছিলেন, যেটা কিন্তু আমি ঠাকুরমা স্বামীজির কৃপায় এখনো পর্যন্ত পালন করে যাই। আমি নিত্যদিনের কর্তব্য কর্ম সাধন ভজন করে যতটুক সময় পাই পড়াশোনার মধ্যে কাটাই, ওই রিডিং হ্যাবিট। এটা দেখবেন বর্তমান সময়ে মানুষের মধ্যে থেকে প্রায় চলেই গেছে, এখন মোবাইল হ্যাবিট হয়েছে, রিডিং হ্যাবিট একদম কমে গেছে। রিডিং হ্যাবিট করতে হবে, এটাই মহারাজের নির্দেশ ছিলেন। তো তার কথা শুনে সেটাই আমি
করে চলেছি। এতে উপকারটা কি হয় জানেন? এতে দুটো খুব বড় উপকার হয়। আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি। দুটো বড় উপকার কি? প্রথম উপকার হয় পরনিন্দা পরচর্চা করা, পরনিন্দা পরচর্চা শোনা, পরের দোষ দেখা, এগুলো একদম বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় উপকার হয় কে কি করলো না করলো, কে কি বললো না বললো, এগুলো মনের ভিতরে কোনো প্রভাব ফেলে না। পড়াশোনার মধ্যে শুধু পড়াশোনা আমরা যারা করছি তার মধ্যে দুটো ভাগ আছে। একটা হলো জাগতিক ক্ষেত্রে পড়াশোনা, আর একটা হলো আধ্যাত্মিক ক্ষেত্রের পড়াশোনা। এই আধ্যাত্মিক ক্ষেত্রের যে পড়াশোনা, তার মধ্যে উপকারটা কি জানেন? এই পড়াশোনার মধ্যে থেকে মাইন্ড পাওয়ার বাড়ে, মনের শক্তি বাড়ে। আর মনের শক্তি যখন বেড়ে যাবে তখন জানবেন জাগতিক ব্যাপারগুলো আপনার মনে বেশি প্রভাব ফেলবে না। একটা খুব সুন্দর কথা আছে জানেন, যারা দুর্বল মনের তাদেরই ভূতে ধরে। যারা খুব সাহসী মনের, আপনি কখনো শুনেছেন খুব সাহসী মানুষকে ভূতে ধরেছে? মনের শক্তি বাড়াতে হবে। সবাইকে ভূতে ধরে থাকে। কোন ভূতে ধরে জানেন? বিষয় ভূতে ধরে, জাগতিক ভূতে ধরে। এইটাকে কাটাতে হবে। সেই জন্য রিডিং হ্যাবিট করুন, শাস্ত্র পাঠ করুন, নিত্যদিন কথামৃত পড়া, গীতা পাঠ করা, এই যে দুর্গাপূজা আসছে একটু চণ্ডী পাঠ করা, মায়ের কথা পড়া, এগুলো প্রতিদিন করবেন। এক পাতা হলেও করবেন, প্রতিদিন করবেন। আমি এমন ভক্ত দেখেছি বাসে করে, ট্রেনে করে যাচ্ছে, ফ্লাইটে করে যাচ্ছে, ব্যাগের থেকে বই বের করে পড়ছে। গুড হ্যাবিট, গুড হ্যাবিট। বেশিরভাগ মানুষ, আমরা তো যাতায়াত করি, ট্রেনে কথা বলতে বলতে কান ঝালাপালা, মানে বসে থাকা যায় না। পড়া যায় ট্রেনে বসে বসে। বাসে করে যাচ্ছেন, কোনো দূর জার্নি করছেন, পড়া যায়। ফ্লাইটে পড়া যায়, আমি নিজেও করি, করা যায়। খালি ব্যাগের মধ্যে একটা আপনার পছন্দের একটা বই রেখে দেবেন। আমি বলছি না যে একটা অষ্টাদশ পুরাণ আপনি ব্যাগে করে নিয়ে যান, সেটা নয়। ছোট একটা বই ব্যাগে রেখে দেবেন, পড়বেন। ওই যে মহারাজের কথা রিডিং হ্যাবিট, এটা কিন্তু আমি অনেক জায়গায় বলি যে এই অভ্যাসটা আপনারা করুন, জীবনে খুব কাজে দেয়। এটা হলো 3 নম্বর মহারাজের কথা বললাম। 4 নম্বর বলছি। সেই মহারাজের নাম ছিল ছোট উপেন মহারাজ। বড় উপেন মহারাজের কথা ছোট উপেন। ওই মহারাজেরকে দেখতাম, উনি কাশী সেবাশ্রমে দীর্ঘ 27 বছর এক নাগাড়ে সেবা কাজ করেছেন। ওই হসপিটালে কাশীর সেবাশ্রমে এক নাগাড়ে 27 বছর সেবা কাজ করেছেন। এইবার আমি মহারাজকে জিজ্ঞেস করলাম, কি অদ্ভুত দেখুন। মহারাজকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মহারাজ, আপনি 27 বছর এক নাগাড়ে কাশী সেবাশ্রমে সেবা কাজ করলেন, হসপিটালে মানুষের সেবা করে গেলেন, তো আপনি তো কাশীতেই থাকতে পারতেন। মহারাজ কাশীতে থাকলেন না, মহারাজ বেলুড় মঠে চলে আসলেন। আমাদের তখন জেনারেল সেক্রেটারি ছিলেন স্বামী স্মরণানন্দজি। মহারাজকে বলে তিনি বেলুড় মঠে চলে আসলেন কাশীর থেকে। তা আমি বললাম, মহারাজ, মানুষে কাশীতে থাকে শেষ বয়সে, কাশীবাসী করো থাকার জন্য, যে কাশীতে তার মৃত্যু হবে, সে মুক্ত হয়ে যাবে। আপনি কাশীর থেকে শেষ বয়সে বেলুড় মঠে এসে গেলেন। মহারাজ আমাকে কি উত্তর দিলেন জানেন? মহারাজ বললেন, বেলুড় মঠ কি কাশীর থেকে কোনো অংশে কম? মহারাজ বললেন যে, উনার কথা বলছে, আমি মনে করি কাশীর থেকে বরং বেলুড় মঠে আরো অনেক ভালো। এইখানে আমি, আমার যদি শরীর যায়, আমার মহারাজ বলছেন আমার ইচ্ছা বেলুড় মঠেই আমার শরীর যাবে। বলছে এইখানে যদি আমার শরীর যায়, তাহলে আমি অন্তত এইটা নিশ্চিন্ত যে ঠাকুর মার কাছেই
আমার শরীরটাকে ছেড়ে দিলাম। সেটা কম জায়গা? বেলুড় মঠের থেকে বেলুড় মঠ কাশীর মতনই মুক্ত ক্ষেত্র। কাশীকে বলা হয় মুক্ত ক্ষেত্র, বেলুড় মঠও তাই। কারণ কি জানেন? মহাপুরুষ মহারাজের কথাটা তখন মহারাজ আমাকে বলেছিলেন, ওই ছোট উপেন মহারাজ বলছে, মহাপুরুষ মহারাজ কি বলেছিল জানো তো? আমার মহারাজ আপনি বলুন। তখন উপেন মহারাজ বললেন, মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে সতীর 51 পীঠের যে শক্তি, সেই 51টা সতীপীঠের শক্তি এই এক জায়গায় আছে। সতীর দেহ সম্পূর্ণ এইখানেই দাহ হয়েছে। সেজন্য বেলুড় মঠে যে সারদা মায়ের মন্দির, সেটা 51টা সতীপীঠের শক্তি সম্মিলিত একটা। বুঝতে পেরেছেন কি জায়গা? দেখুন, সেই জন্যই বেলুড় মঠ মহাতীর্থ, পুণ্যক্ষেত্র, মুক্তক্ষেত্র। এরপরে আসবো 5 নম্বর একজন মহারাজের কথায়। সেই মহারাজ ছিলেন আমাদের, তিনি আচার্য ছিলেন। আমি যখন ব্রহ্মচারী অবস্থায় বেলুড় মঠে জয়েন করি, তিনি আমাদের ক্লাস নিতেন। সেই মহারাজের নাম ছিলেন, সন্ন্যাস নাম স্বামী সগুণানন্দজি মহারাজ। সগুণানন্দ মহারাজ লীলা প্রসঙ্গের ক্লাস নিতেন। তো মহারাজকে দেখতাম যে এত পারফেকশন নিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে এইভাবে পড়া এবং সেটাকে বোঝা এবং তাকে জিজ্ঞেস করলে সেটা বুঝিয়ে দেওয়া, কি পারফেকশন তার, কত মনোযোগ, আর টাইমের ব্যাপারে ভীষণ পার্টিকুলার। ঠিক যেই টাইমে সেই টাইমে চলে আসবেন। আর ওই লীলা প্রসঙ্গের ক্লাস উনি নিতেন, লাইন ধরে ধরে আমাদের রিডিং পড়তে হতো, উনি লাইন ধরে ধরে উনি দেখে যেতেন, আর যতটুকু পড়া হলো সেটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিতেন। স্বামী গহনানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গ খুব পড়তে বলতেন। মহারাজ নিজেও পড়তে খুব ভালোবাসতেন, লীলা প্রসঙ্গ নিজে পড়তেন। মহারাজ বলতেন, ওই মহারাজের জীবনে এটা দেখেছি, গহনানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গ খুব ভালোবাসতেন, লীলা প্রসঙ্গ পড়তে বলতেন। তো ওই মহারাজের কাছ থেকে আমি এটা পেয়েছিলাম যে যখন শাস্ত্র পাঠ করতে হয়, লীলা প্রসঙ্গ একটা কোনো শাস্ত্র হিসাবেই তো আমরা ধরি। ওই মহারাজ কাছ থেকে এই শিক্ষা পেয়েছিলাম, স্বামী সগুণানন্দজি মহারাজের কাছ থেকে, যে যখন পড়াশোনা করবে তখন প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। আমরা দেখবেন অনেক সময় কিন্তু এটাকে পালন করি না, পড়াশোনার ক্ষেত্রে এটা আমরা অনেকটাই বাদ দিয়ে দিই। কিন্তু মহারাজ বলতেন যে না, ওরকম করবে না। যখনই শাস্ত্র পড়বে তখন একদম ধরে ধরে লাইন ধরে ধরে খুঁটে খুঁটে পড়বে। কেন? প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা লাইনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই থাকে, সেটাকে বোঝার চেষ্টা করবে। এই হলো খুঁটে খুঁটে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করা। ওই মহারাজকে দেখেছি। মহারাজকে যখন প্রণাম করতে যেতাম দেখতাম যে তিনি ওইভাবে পড়াশোনা করতেন, নিজের ঘরেও ওইরকম করে। আর যেখানে যেখানে উনি পড়তেন আন্ডারলাইন করে রাখতেন। যতটুক পড়া হলো ঠিক মার্ক করে রাখবেন। যদি 1 মাস পরেও ক্লাস হয়, ঠিক তারপরের থেকে শুরু হবে। এই রকম ছিলেন পার্টিকুলার একদম সব পড়াশোনার ব্যাপারে। কাজের ব্যাপারেও তাই, একদম নিখুঁত পরিষ্কার কাজ। উনি যে পোশাকটা পরতেন দেখতাম ধোয়া কাচা, আর সবাই দেখে মনে করবে একদম ইস্ত্রি করা, যে মহারাজ এইমাত্র ইস্ত্রি করে পরে আসছেন জামা কাপড়গুলো। কিন্তু আমি মহারাজকে একদিন জিজ্ঞেস করলাম যে মহারাজ, আপনি কি যখনই আপনার এই পোশাক পরে আসেন তখনই কি আয়রন করে তারপরে পরেন? মহারাজ আমাকে বলছেন
যে না, হাসছেন আমার কথা শুনে, হেসে বলছেন না আমি আয়রন করে পরি না। আমি বললাম তাহলে? পোশাকটা দেখে তো মনে হয় যে আপনি আয়রন করে পরেছেন। মহারাজ বলছে আমি কি করি জানো, আমি যখন ধুয়ে মেলে দিই তখন একদম টান টান করে মেলে দিই, ক্লিপ লাগিয়ে দিই। যখন শুকিয়ে যায় উঠিয়ে আনি, তখন ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের তলায় দিয়ে দিই, চাপে ওটাই হয়ে গেল। তারপরে আমি ওটাকে পরে আসি। বিছানার তলায় বা বালিশের তলায় দিয়ে রাখেন, সেটা পুরো ইস্ত্রি আয়রন করার মতন হয়ে যায়। কত পার্টিকুলার সব ব্যাপারে। ওনার ঘরে গিয়ে দেখেছি কি সুন্দর করে সাজানো গোছানো সব কিছু একদম। সেই মহারাজের কাছ থেকে শিখেছি যে কিভাবে সিম্পল দ্য বেস্ট থাকতে হয়। টিপটপ থাকতেন সব সময়, পরিষ্কার পরিচ্ছন্ন সব ব্যাপারে, শুধু যে পড়াশোনার ব্যাপারে তা নয়, দৈনন্দিন জীবনযাপনের ব্যাপারে। এটা একমাত্র সম্ভব কি করে জানেন? এটা একমাত্র সম্ভব যারা সকাল থেকে রাত পর্যন্ত ঠিক সময় ধরে ধরে যেই সময়ে যে কাজ সেই কাজ করেন, এবং যারা সাধন ভজনের আর ছাড়াও সব কাজে খুব পার্টিকুলার থাকেন। অর্থাৎ সময় মেনটেনের সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে পালন করে চলতে হয়। সেগুলো কি জানেন? সেগুলো হলো যে আপনার শুদ্ধতা পবিত্রতা, সেটাও মানতে হবে। মহারাজের ওই জিনিসটাও ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, শুদ্ধ পবিত্র। শুদ্ধতা পবিত্রতা দু রকমের, একটা হলো বাহ্যিক, একটা হলো আভ্যন্তরীণ। এই দুটো একসঙ্গে মিলে যায়, এইরকম মানুষ খুব কম পাওয়া যায়। কেউ দেখবেন বাইরে খুব শুদ্ধ পবিত্র, বাইরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, অন্তরের দিক থেকে সেই রকম নয়, মেলানো যায় না ব্যবহারে। কিন্তু অনেকে দেখবেন ভিতর থেকে খুব পরিষ্কার, বাইরে সেরকম নয়। কিন্তু জানবেন যাদের দুটোই থাকে তাদের জানবেন জীবনে ব্যালেন্স থাকে। এই শিক্ষা মহারাজের কাছ থেকে পাওয়া গেছে। লাস্ট এটা বলে শেষ করব, আর একজন মহারাজ, তার নাম ছিল প্রবীর মহারাজ। মহারাজ প্রতিদিন সকালবেলা মঙ্গল আরতিতে আসতেন। আমি যখন তাকে দেখেছি তখন ওনার বয়স ছিল 8-এর ঘরে, 8-এর ঘরে বয়স হবে। ওই বয়সে তিনি ভোরবেলা, শীতের দিনে 4টের সময় মঙ্গল আরতি হয় বেলুর মঠে, উনি 3:30-র সময় চলে আসতেন মন্দিরে। বয়স কিন্তু 8-এর ঘরে, 80-র উপরে। আরোগ্য ভবন থেকে 3:30-র সময় মূল মন্দিরে চলে আসতেন, এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করতেন। দরজা খুলতেও মহারাজ প্রবেশ করতেন। আর গরমের দিনে, শীতের দিনে মঙ্গল আরতি হয় 4:30-টার সময় বেলুর মঠে, আর গরমের দিনে হয় 4টের সময়। তো শীতের দিনে উনি 4টায় চলে আসতেন, আর গরমের দিনে 3:30 চলে আসতেন। এটা সকালে হয়ে গেল। 6টা পর্যন্ত মন্দিরে থাকতেন, জপ ধ্যান করতেন মন্দিরে বসে। 3:30টায় আসতেন বা 4টায় আসতেন, 6টা পর্যন্ত থাকতেন। মন্দির থেকে উঠে জপ করতে করতে সব মন্দিরগুলো প্রণাম করতেন। বেলুর মঠে যত মন্দির আছে, পুরনো মন্দির থেকে শুরু করে একদম সমাধিঘাট পর্যন্ত সব মন্দির প্রণাম করতেন, করে আরোগ্য ভবনে চলে যেতেন। যদি প্রেসিডেন্ট মহারাজের প্রণাম থাকতো সেটাও করে নিতেন, করে আরোগ্য ভবনে যেতেন। গিয়ে তিনি টিফিন খেতেন, টিফিন খেয়েই কথামৃত পাঠ করতে বসে পড়তেন। কথামৃত পাঠ করতেন, গীতা পড়তেন দুপুরে খাওয়ার আগে পর্যন্ত। দুপুরবেলা সময় মতন খেয়ে নিতেন, খেয়েই শুয়ে পড়তেন। ওনার ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকতো। বেলুর মঠে গরমের দিনে বিকেলের দিনে 3:30-র সময়, শীতের দিনে 4টের সময়। উনি তখনও, যেদিন গরমের দিনে যখন 3:30টায় মন্দির খুলতো, উনি 3টের সময় চলে আসতেন মন্দিরে। গরমের দিন, শীতের দিনে 4টায় মন্দির খুলতো, উনি 3:30টায় চলে আসতেন। এসে মন্দিরের বাইরে থাকতেন, ঠিক সকালে যেমন আসতেন বিকেলেও তেমন। মন্দিরের বাইরে এসে থাকতেন, জপ করতেন ওইখানে বসে বসে। মন্দির খুলতো, ভিতরে ঢুকতেন,
ঠাকুরকে প্রণাম করে চলে যেতে। আবার সন্ধ্যা আরতির সময় আসতেন, সন্ধ্যা আরতি দেখতেন, সন্ধ্যা আরতির পরে সব মন্দিরে প্রণাম করতেন, করে চলে যেতেন। আর এই যে হাঁটাহাঁটি করছেন যাচ্ছেন, সব সময় জপ চলছে অনবরত, জপ বন্ধ হতে দেখিনি উনার রুমে যখন গেছি, হয় তিনি জপ করছেন, না হলে বই পড়ছেন। আর মহারাজের মধ্যে একটা দারুণ ব্যাপার ছিল, যখনই আমরা প্রণাম করতাম একটাই কথা বলতেন, ভালো আছো বাবা, একটাই কথা। আর আমরা মজা করে বলতাম, ভালো আছো বাবা মহারাজ কোথায়, তাকে দেখা যাচ্ছে না তো। মানে ওনার নামই হয়ে গেছিল ভালো আছো বাবা। যেই প্রণাম করতো ওই একটাই কথা বলতেন, মুখের দিকে খুব হাসি মুখ নিয়েই, জব করছেন কিন্তু জব করতে করতে জব থামিয়ে মুখের দিকে তাকিয়ে বলতেন, ভালো আছো বাবা। এই ভালো আছো বাবা নাম হয়ে গেছিল সেই মহারাজের। সেই তার মানে মুখমণ্ডলে কি জ্যোতির আভা, কি তার মানে মিষ্টি হাসি। মানে আমার যেটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয়েছে জপাত সিদ্ধি মা বলছেন না, সেই জিনিস হয়ে গেছিল মহারাজের, জপাত সিদ্ধি। এই মহারাজ, তার নাম ছিল প্রবীর মহারাজ। দেখেছি তাকে, প্রণাম করেছি, খুব আশীর্বাদ পেয়েছি মহারাজের। এই যেই কয়েকগুলো মহারাজ বললাম, আরও মহারাজরা আছেন, কিন্তু আজকে সব বলা যাবে না। আবার অন্য কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হলে তখন বলবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।